প্রিয় দর্শক, নেতানিয়াহু হঠাৎ করেই যেন আবার দৃশ্যপটে ফিরে এসেছেন। কাল পর্যন্ত যাকে মনে হচ্ছিল ঘরের বাইরে রাখা হয়েছে, এখন আলোচনার অলিন্দে তার ছায়াই যেন সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টের পর নেতানিয়াহুকে নিয়ে সমস্ত প্রশ্ন আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি ট্রাম্পকে নিজের হাতের মুঠোয় বা কন্ট্রোলে নিয়ে নিয়েছেন? এখানে ইসরায়েলের ভূমিকা ঠিক কী ছিল আর আগামী দিনে কি হতে পারে, আজ আমরা এই বিষয়টি বিশ্লেষণ করব। তবে ভালো খবর হলো, আমেরিকা এবং ইরান উভয় দেশই আলোচনার জন্য এক পা এগিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে যে আমেরিকা জেডি ভ্যান্সের নেতৃত্বে তাদের একটি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। এই দলে জেডি ভ্যান্স ছাড়াও রয়েছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। যুদ্ধের আগে যে আলোচনা চলছিল সেখানেও এই কুশনার এবং উইটকফ উপস্থিত ছিলেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন যে আজ 9ই এপ্রিল সন্ধ্যার মধ্যেই আলোচনার জন্য ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছে যাবেন। আগামী 11ই এপ্রিল হতে চলা এই আলোচনার দিকে যাদের নজর ইসলামাবাদের উপর থাকবে, তাদের নজর ইসরায়েলের উপরও থাকবে। ইসরায়েল কি এই আলোচনা হতে দেবে, নাকি এর মধ্যে আবার কোনো কাণ্ড ঘটে যাবে? নেতানিয়াহুর কারণে এমন আশঙ্কাও তৈরি হয়েছিল যে ট্রাম্প হয়তো এই চুক্তি থেকে পিছিয়ে যেতে পারেন, কিন্তু তিনি তার দল ইসলামাবাদে পাঠিয়ে দিয়েছেন। এর আগে ট্রাম্প অবশ্য বলেছিলেন যে আমেরিকার সেনাবাহিনী যেখানে আছে সেখানেই থাকবে, যতক্ষণ না চুক্তি সম্পূর্ণ হচ্ছে সেনাবাহিনী বিশ্রাম নেবে এবং পরবর্তী হামলার প্রস্তুতি নেবে। আমেরিকা ইজ ব্যাক। দর্শক, আলোচনার আগে এই ধরনের বক্তব্য আমেরিকার একটা হুঙ্কার হিসাবে দেখা উচিত, যাতে ইরানের সামনে আমেরিকা নিজেদের দুর্বল না দেখায়। ইরান বলছে আমেরিকা তাদের কাছে ভিক্ষে চাইছিল, আর আমেরিকা বলছে যুদ্ধ থামানোর জন্য ইরান নাকি কাকুতি মিনতি করছিল। এদিকে আলোচনার শর্তাবলী নিয়ে লেবানন ইস্যুতে আমেরিকা ও ইরানের ভিন্ন ভিন্ন মতামত সামনে এসেছে। নেতানিয়াহু এবং জেডি ভ্যান্স বলছেন যে লেবানন কখনোই এই আলোচনার অংশ ছিল না। লেবানন নিয়ে আমেরিকা কোনো প্রতিশ্রুতি দেয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে লেবাননও সিজফায়ার বা যুদ্ধবিরতি লাগু রয়েছে, মানে যুদ্ধবিরতির অংশ হতে পারে। এই আলোচনা ও যুদ্ধবিরতির কথায় নেতানিয়াহু রেগে গেছেন এবং লেবাননের উপর একটা ভয়াবহ হামলা চালিয়ে বসেছেন। একদিনেই এই হামলায় সেখানে 1100-র বেশি মানুষ আহত হয়েছেন এবং 250 জনেরও বেশি মানুষ মারা গেছেন। সে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা চলেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম শোক ঘোষণা করেছেন। বৈরুতে 90 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিকরা রিপোর্ট করেছেন যে বৈরুতের রাস্তায় সাধারণ মানুষের পোড়া লাশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। যুদ্ধবিরতির পরের এই দিনটিকে লেবাননে পুরো যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন বলা হচ্ছে। শুধু বৈরুত শহরেই 5 বার আলাদা আলাদা স্ট্রাইকে অনেকগুলো হামলা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে এই যুদ্ধে এটাই তাদের সবচেয়ে বড় হামলা। মাত্র 10 মিনিটের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর 100টিরও বেশি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লেবাননে ইসরায়েলের হামলার যে হয়েছে সেটা থামানোর জন্য আবেদন জানিয়েছে। ওদিকে ব্রিটেনও বলেছে যে লেবাননকেও এই যুদ্ধবিরতির আওতায় আনা উচিত। কিন্তু আপনারা দেখবেন নেতানিয়াহুর ওপর এসব কথার কোনো প্রভাবই পড়বে না বা পড়ছে না। তার অগাধ বিশ্বাস যে আমেরিকা তার প্ল্যানই বাস্তবায়ন করবে। আর এখানেই বড় প্রশ্ন ওঠে, নেতানিয়াহুর এই বিশ্বাসের ভিত্তিটা ঠিক কী? লেবাননে এই হামলাকে ইসরায়েলের দিক থেকে একটি অঘোষিত শর্ত হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েল বোঝাতে চাইছে যে ট্রাম্প নেতানিয়াহুর ইচ্ছা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট ট্রাম্প কি তাহলে নেতানিয়াহুর কন্ট্রোলে চলছেন? তিনি তো কখনোই চাইবেন না
যে যুদ্ধ থেমে যাক, তিনি মানে নেতানিয়াহু। ইসরায়েলের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি, ইরানে ক্ষমতা পরিবর্তন হয়নি, বা তাদের পরমাণু মিসাইল কর্মসূচিও শেষ করা হয়নি। আমেরিকার সাথে এই আলোচনা ইরানকে একটা স্বীকৃতি দিচ্ছে। যদি যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেওয়া হয়, তবে তার মধ্যে এমন কিছু শর্তও আছে যা ইরানকে আগের চেয়েও বেশি শক্তিশালী করে তুলবে। সে তো আপনারা বুঝতে পারছেন, তাই না? আমেরিকাকেও অনেক ফ্রন্টে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সারা বিশ্বে তাদের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। আমেরিকা তো এই এলাকা থেকে বেরিয়ে যাবে, কিন্তু নেতানিয়াহুকে এখানেই থাকতে হবে। নেতানিয়াহু চেয়েছিলেন এবার ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে, কিন্তু হচ্ছে ঠিক তার উল্টোটা। এখন যদি চুক্তিতে ইরানের অবস্থান সমান সমান দেখায়, ইরানকে যদি অপমানিত অবস্থায় দেখা না যায়, তবে নেতানিয়াহু সেটা কোনোভাবেই সহ্য করতে পারবেন না। যদি যুদ্ধ থেমে যায়, তাহলে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে তার সেই প্ল্যান দীর্ঘ সময়ের জন্য স্থগিত করতে হবে, যে প্ল্যানের স্বপ্ন তিনি ৪০ বছর ধরে দেখে আসছেন। তাই সবার নজর নেতানিয়াহুর উপরে থাকা উচিত যে এই আলোচনাকে ব্যর্থ করার জন্য তিনি ঠিক আর কি কি করতে পারেন। দেখুন, সিজফায়ার নিয়ে আমাদের সকলকে একটু আশ্বস্ত হওয়া উচিত, কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনের রেকর্ডই একটা আশঙ্কার জন্ম দেয়। লেবানন ছাড়াও ইসরায়েল অন্য একটি দিক থেকেও এই আলোচনাকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। গতকাল ৮ই এপ্রিল ইরানের সিরি এবং লাবান তেল শোধনাগারে হামলা হয়। ইরান মনে করে এর পিছনে সংযুক্ত আরব আমিরাতের হাত থাকতে পারে, এবং ইসরায়েল তাদের সামনে এগিয়ে দিচ্ছে যাতে আলোচনা ব্যর্থ হয়। দর্শক, ফিনান্সিয়াল টাইমস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ট্রাম্প যখন ইরানকে হুমকি দিচ্ছিলেন, ঠিক সেই সময়েই তার স্টাফরা যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন এই চেষ্টা করছিল যে পাকিস্তান যেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে রাজি করায়। ব্যাক চ্যানেল দিয়ে আসিফ মুনিরের প্রচেষ্টার ফলেই এই যুদ্ধবিরতির ঘোষণা সম্ভব হয়েছে। ট্রাম্প ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে চিন্তিত ছিল এবং ইরানের পাল্টা হামলায় অবাক হয়েছিলেন। তাই এখন তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার মুডে আছেন একটু। অন্যদিকে মনে হচ্ছে ইরানেও যুদ্ধ থামানোর পক্ষে একটা পরিবেশ তৈরি হচ্ছে। ইরানের দু একটি মন্তব্য বাদ দিলে এখনো পর্যন্ত আলোচনা নিয়ে ইতিবাচক সংকেতই পাওয়া যাচ্ছে। তা না হলে ইরান তাদের প্রতিনিধিকে ইসলামাবাদে পাঠাতো না। মনে হচ্ছে ইরানের সাধারণ মানুষও এই আলোচনা নিয়ে বেশ আশাবাদী। কিন্তু দর্শক, ঘুরে ফিরে সেই এক কথা, নেতানিয়াহু কি বদলেছেন? তিনি কি যুদ্ধ থামাতে চাইবেন? যুদ্ধ থেমে গেলে তো নেতানিয়াহু বড়সড় ধাক্কা খাবেন। আমেরিকার প্রখ্যাত সাংবাদিক টাকার কালসন বারবার বলেছেন, নেতানিয়াহুকে থামাও। নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টের পর পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠেছে। রিপোর্টে বলা হয়েছে 11ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে নেতানিয়াহুকে একটা কালো গাড়িতে করে লুকিয়ে আনা হয়েছিল। সাংবাদিকদের চোখ এড়িয়ে তাকে সরাসরি সিচুয়েশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই নেতানিয়াহু ট্রাম্পকে হামলার জন্য রাজি করান। এই সিচুয়েশন রুম হলো হোয়াইট হাউসের এমন একটা কমপ্লেক্স যেখানে নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সংক্রান্ত ব্রিফিং হয়। এখানে সাধারণ বিদেশি নেতাদের ডাকা হয় না। দেখুন, বিশ্বে আমেরিকার যতই আধিপত্য থাক না কেন, আমেরিকার বিশেষজ্ঞরা এখন খোলাখুলি বলতে শুরু করেছেন যে ইসরায়েল আমেরিকাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। নেতানিয়াহুর একটি পুরনো বক্তব্যের কথা এখন বারবার উল্লেখ করা হচ্ছে। 2001 সালে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তিনি ইসরায়েলের সীমান্তে থাকা ইহুদি সেটলারদের এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় তার একটি কথা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, যেখানে তিনি বলছেন যে আমেরিকাকে ম্যানিপুলেট করা বা নিজেদের মতো চালানো খুব সহজ। 2001 সালের এই ক্লিপটি আপনারা ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবেন। হিব্রু ভাষায় অন রেকর্ড তিনি বলছেন, আমি আমেরিকাকে চিনি। আমেরিকা এমন একটা জিনিস যাকে আপনি খুব সহজেই সঠিক দিকে ঘুরিয়ে দিতে পারেন। দর্শক, এই ঘটনা প্রমাণ করে যে ট্রাম্প হামলার বিষয়ে আগে থেকেই মনস্থির করে ফেলেছিলেন।
অথচ নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প যুদ্ধের বিরোধিতা করতেন। মধ্যপ্রাচ্যে আমেরিকার হামলার সমালোচনা করে বলতেন যে এতে শুধু টাকা নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, সৈন্য মারা গেছে, কিন্তু লাভ কিছুই হয়নি। কিন্তু তারপরও ট্রাম্প আজ ইরানের উপরে হামলার সিদ্ধান্ত নিলেন। তাই এখন সবার নজর খুব দ্রুত নেতানিয়াহুর দিকে ঘুরপাক খাচ্ছে। গত 40 দিনের আলোচনা খেয়াল করে দেখুন, নেতানিয়াহুকে খুব কম দেখা যাচ্ছিল, তাকে নিয়ে আলোচনাও কম হচ্ছিল, কিন্তু এখন সবাই তার দিকেই তাকিয়ে আছে যে এটা হয়তো তারই কোনো গেম প্ল্যান হতে পারে। ট্রাম্পের উপর তার এমনই কন্ট্রোল যে সিজ ফায়ারের কথা বলার পরও ট্রাম্প তা থেকে পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিতে শুরু করেছেন। তাই এখন সিজ ফায়ার বা যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের উপর কড়া নজর রাখতে হবে। ইসরায়েল কি বলছে এবং আমেরিকায় বসে ইসরায়েলের ভাষায় কে কথা বলছে সেটা খেয়াল করা জরুরি। এখন এই সমস্ত বক্তব্য এবং হামলার কারণে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। যুদ্ধবিরতির ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 হয়েছিল, আজ তা $96 ছাড়িয়ে গেছে। সবার নজর তাই এখন ইসলামাবাদে হতে চলা আলোচনার দিকে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি টুইট নিয়েও তুমুল বিতর্ক চলছে। বলা হচ্ছে যে তিনি হয়তো কারো পাঠানো একটা ড্রাফট সরাসরি পোস্ট করে দিয়েছেন এবং সেটা হয়তো আমেরিকা থেকেই এসেছিল। এর ফলে এমন জল্পনা তৈরি হচ্ছে যে এই আলোচনা নিছক কোনো লোক দেখানো বিষয় নয় তো। তবে আপনি এই সত্যটা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না যে এর আগে যে কোনো আলোচনা প্রত্যাখ্যান করা ইরান এবার আবারও একবার আলোচনার উপর ভরসা করেছে। ইরান আমেরিকা এবং বিশ্বকে আরও একটা সুযোগ দিয়েছে। তাই এখন উভয় দেশের জন্যই এটা ভালো হবে যদি মাঝখানের কোনো রাস্তা বেরিয়ে আসে এবং দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ থেমে যায়। তো দর্শক, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।